হাই ফ্রেন্ডস, সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের এই আরবিজি এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের এশিয়া মহাদেশের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমাদের 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় এবং 3 নম্বর অধ্যায়ের কোশ্চেন আনসার কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই তোমরা যদি না দেখে থাকো তো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। আর এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইভাবেই তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পেতে হলে সবার আগে। তো চলো এরপর সময় না নষ্ট করে আমাদের কোশ্চেন আনসারগুলো দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেন আছে, পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো পৃথিবীর ছাদ পামিল মালভূমিকে বলা হয়। দেখো, নেক্সট কোশ্চেন আছে, এশিয়া মহাদেশের বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? তো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তরটা হবে পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা বনভূমি। পরের কোশ্চেন দেখো, এশিয়া মহাদেশে স্থলভাগের উচ্চতম অংশের নাম কি? উত্তরটা দেখো মাউন্ট এভারেস্ট স্থলভাগের উচ্চতম অংশ। পরের প্রশ্ন দেখো, স্থলভাগের নিম্নতম অংশের নাম কি? উত্তরটা লবণান্ত হ্রদ মরুসাগর স্থলভাগের নিম্নতম অংশ। পরের প্রশ্ন দেখো, সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? অ্যান্সার হবে এশিয়া মহাদেশ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রায় কত শতাংশ মানুষ এশিয়া মহাদেশে বাস করে? উত্তরটা হবে প্রায় 60% বা 60%। পরের প্রশ্ন দেখো, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? উত্তরটা হবে দেখো, এশিয়া মহাদেশে সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি এবং উর্বর নদী উপত্যকায় এমন কিছু বৈশিষ্ট্য দেখা যায় যা আর অন্য কোনো মহাদেশে নেই। তাই এই মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা নোট ডাউন করে নেবে এবং মুখস্থ ভালো করে নেবে। পরের প্রশ্ন দেখো, কোন নদী উপত্যকায় উন্নত মেসোপটেমিয়া সুমেরু সভ্যতার উদ্ভব হয়েছিল? উত্তরটা হবে টাইগ্রিস ইউফ্রেটিস নদী উপত্যকায়। পরের প্রশ্ন দেখো, কোন নদী উপত্যকায় ছিল চীন সভ্যতার আঁতুড়ঘর? উত্তরটা হবে হোয়াংহো নদী উপত্যকায়। পরের প্রশ্ন দেখো, কোন নদীর ধারে হরপ্পা, মহেঞ্জোদারো ও সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল? উত্তরটা হবে সিন্ধু নদীর ধারে হরপ্পা, মহেঞ্জোদারো ও সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল। সিন্ধু নদীর ধারে এই তিনোটা সভ্যতা, হরপ্পা, মহেঞ্জোদারো ও সিন্ধু সভ্যতা, তিনোটা কথাই ছিল সিন্ধু নদীর ধারে। পরের প্রশ্ন দেখো, এশিয়া মহাদেশের অবস্থান ও সীমা লেখো। উত্তরটা দেখো 1 ডিগ্রি 16 মিনিট দক্ষিণ অক্ষাংশ, 77 ডিগ্রি 43 মিনিট উত্তর এবং 169 ডিগ্রি 40 মিনিট পূর্ব দ্রাঘিমা, 26 ডিগ্রি 04 মিনিট পূর্ব দ্রাঘিমা। পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর, উত্তরে সুমেরু সাগর ও দক্ষিণে ভারত মহাসাগর। এটাই হচ্ছে এশিয়া মহাদেশের অবস্থান ও সীমা। পরের প্রশ্ন দেখো, কোন দুটো মহাদেশ ইউরেশিয়া নামক অখণ্ড জলভাগের অংশ? উত্তরটা হবে এশিয়া এবং ইউরোপ। পরের প্রশ্ন দেখো, এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে কোন পর্বত? উত্তরটা হবে ইউরাল পর্বত। পরের প্রশ্ন, ইউরাল নদী কোন দুটি মহাদেশের মাঝে রয়েছে? উত্তরটা হবে
এশিয়া ও ইউরোপের মাঝে। পরের প্রশ্ন দেখো, এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে কি দিয়ে? উত্তরটা হবে লোহিত সাগর ও সুয়েজ খাল আলাদা করেছে এশিয়া ও আফ্রিকাকে। এখানে কি দিয়ে অথবা এমনি হতে পারে যে কোন সাগর বা কোন খাল এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে। তো সাগর বলে লোহিত সাগর অথবা খাল বলে সুয়েজ খাল। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ আছে? উত্তর হবে 48টি। পরের প্রশ্ন দেখো, এশিয়া মহাদেশের কয়েকটি বিখ্যাত শহরের নাম বলো। এখানে তোমরা নাম লিখে নেবে। শহরের নাম বলো। উত্তরটা হবে টোকিও, দিল্লি, মুম্বাই, বেজিং, সিঙ্গাপুর, ব্যাংকক, ম্যানিলা, দুবাই, বাগদাদ ইত্যাদি। এগুলো হচ্ছে এশিয়া মহাদেশের কয়েকটি বিখ্যাত শহর। দেখো পরের প্রশ্ন, হিমালয় কুয়েনলুন পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত? উত্তরটা হবে তিব্বত মালভূমি। পরের প্রশ্ন দেখো, তিব্বতের মালভূমির উত্তর পূর্ব দিকে রয়েছে কোন মালভূমি? উত্তরটা হবে মঙ্গোলিয়া মালভূমি। পরের প্রশ্ন দেখো, প্যান্টিক ও টরাস পর্বত শ্রেণীর মাঝে আছে কোন মালভূমি? উত্তরটা হবে আনাতোলিয়া মালভূমি। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? অ্যান্সার হবে পামির মালভূমি। দেখো এরপর এশিয়ার নদ নদী থেকে কোশ্চেন। ওব, ইনিসি ও লেনা নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তরটা হবে ওব নদী। দৈর্ঘ্যটা দেখো লেখা আছে 3650 কিমি। পরের প্রশ্ন দেখো, এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন? উত্তরটা হবে এই নদীগুলির মোহনায় উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত, তাই বছরের 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনায় বরফে বাধা পেয়ে বন্যা সৃষ্টি করে। পরের প্রশ্ন দেখো, এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য লেখো। দেখো এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য হলো, 1 নম্বর পয়েন্টে দেখো এই নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, তাই নদীগুলিতে সারা বছর জল থাকে। পরের পয়েন্টে দেখো নদীগুলি যাতায়াতের অনুপযোগী। পরের পয়েন্টে দেখো নদী উপত্যকায় জনবিরল। আর পরের পয়েন্টে নদী অববাহিকায় একাধিক জলাভূমি দেখা যায়। পরের প্রশ্ন দেখো, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে কোন নদীটি তিব্বতের মানুষ, এখানে মানস সরোবর হবে, এখানে একটু ভুল আছে দেখে নাও, ঠিক করে নেবে। দেখো এখানে মানুষ হবে না, মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হবে বঙ্গোপসাগরে পড়েছে। তো উত্তরটা হবে ব্রহ্মপুত্র নদী। কোশ্চেনটা আরেকবার দেখে নাও, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে কোন নদীটি তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়েছে আর বঙ্গোপসাগরে পড়েছে? উত্তরটা হবে ব্রহ্মপুত্র নদী। পরের প্রশ্ন দেখো, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদীর নাম কি? এই দীর্ঘতমটা এখানে লিখে নেবে, এখানে টাইপিং মিস্টেক আছে, তো এখানে দীর্ঘতম লিখবে। দীর্ঘতম নদীর নাম কি? নদীটির দৈর্ঘ্য কত কিমি? তো দীর্ঘতম নদী হবে মেকং নদী, আর নদীটির দৈর্ঘ্য হবে 4350 কিমি। তো এটা তোমরা দেখে নেবে একটু।
পরের প্রশ্ন দেখো, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য হলো, 1 নম্বর পয়েন্টে এই নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট। নেক্সট পয়েন্টে নদীর নিম্ন গতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়। নেক্সট পয়েন্টে অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘন বস্তিপূর্ণ। পরের পয়েন্টে নদীগুলি পরিবহন ও সেচের কাজে বিশেষ উপযোগী। দেখো পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণু বলে? উত্তর হবে ইয়াংসি নদীকে স্বর্ণরেণু নদী বলে। পরের প্রশ্ন, এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত দুটি নদীর নাম করো যারা চীন সাগরে পড়েছে। উত্তরটা হবে ইয়াংসি, সিকিয়াং, এই দুটি নদী চীন সাগরে পড়েছে। নেক্সট প্রশ্ন দেখো, এশিয়ার কোন নদীকে পিত নদী বলে? উত্তর হবে হোয়াংহো নদী। পরের প্রশ্ন দেখো, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? অ্যান্সার হবে ইয়াংসি নদী। পরের প্রশ্ন দেখো, এখানে নদী, নদীর উৎস আর নদীর মোহনা, এখানে নদীর নাম দেওয়া আছে, এখানে নদীর উৎস দেওয়া আছে নদীর মোহনা, মানে নদীটা কোথায় গিয়ে যেয়ে মিশেছে। তো এখানে পড়বে ওব নদী, যেমন ওব নদী কোথা থেকে উৎস হয়েছে না আলতাই পর্বত থেকে উৎস হয়েছে, আর পড়েছে কথা ওব উপসাগরে। এগুলো এরকম মুখস্থ করে নেবে। তারপর দেখো ইনিসি নদী, ইনিসি নদীর উৎস কথা না সোয়ান পর্বত থেকে উৎস মানে উৎপত্তি লাভ করেছে, আর পড়েছে কোথায় না ইনিসি উপসাগরে। দেখো পরে লেনা নদী, লেনা নদী উৎপত্তি হয়েছে বৈকাল পর্বতে, আর পড়েছে ল্যাপেটভিক সাগরে। পরে দেখো এই যে লাল কালারে লেখা আছে এগুলা হলো তোমাদের উত্তর বাহিনী নদী, উত্তর বাহিনী নদী। আর এখানে দেখো ব্লু কালারে যেগুলো আছে সেগুলো আছে দক্ষিণ বাহিনী নদী, যেমন গঙ্গা। গঙ্গা নদী উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, আর পড়েছে বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবর এর কাছে চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, আর পড়েছে বঙ্গোপসাগরে। সিন্ধু নদী উৎপত্তি তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে, আর পড়েছে আরব সাগরে। মেকাং নদী উৎপত্তি লাভ হয়েছে কোয়েনলুন পর্বত থেকে, আর পড়েছে দক্ষিণ চীন সাগরে। পরে মেনাম নদী উৎপত্তি লাভ হয়েছে সান মালভূমিতে, আর পড়েছে থাইল্যান্ড উপসাগরে। পরে দেখো ইরাবতী নদী উৎপত্তি হয়েছে ইউনান মালভূমি থেকে, আর পড়েছে মার্তাবান উপসাগরে। পরে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী, এই দুটি নদী উৎপত্তি হয়েছে আর্মেনীয় মালভূমির কুর্দিস্তান পর্বত থেকে, আর পড়েছে কোথায় না পারস্য উপসাগরে। সেগুলো তোমাদের হচ্ছে পূর্ব বাহিনী নদী। যেমন ইয়াংসি নদী উৎপত্তি হয়েছে কুয়েনলুন পর্বতের দক্ষিণ গোলাডা নডং পর্বতশৃঙ্গে, আর পড়েছে পূর্ব চীন সাগরে। সিকিয়াং এটি উৎপত্তি লাভ করেছে ইউনান মালভূমির বায়ানহারা পর্বত থেকে, আর পড়েছে দক্ষিণ চীন সাগরে। হোয়াংহো নদী উৎপত্তি হয়েছে কুয়েনলুন পর্বতে, আর মোহনা এর হচ্ছে বহাই সাগর। এখানে দেখো আমুর নদী উৎপত্তি হয়েছে রাশিয়ার ইয়াবলোনং পর্বত থেকে, আর পড়েছে ওকটাক্স সাগরে।
দেখো এইখানে আজকে তোমাদের এতদূর পর্যন্তই এই ভিডিওতে। নেক্সট জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এর থেকে যে হবে সেটা নেক্সট পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে পার্ট 2-তে। তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নেবে। ধন্যবাদ।